রুলস না বুঝে মুখস্থ করলে যা হয় আর কি, মানে সেটা শুধু কমপ্লিটিং সেন্টেন্সই না, বরং প্রতিটা ক্ষেত্রে আমরা যখন গ্রামার পড়তে যাই অবশ্যই আমাদেরকে রুলসটা বুঝে বুঝে পড়তে হয়। যদি আমরা রুলস মুখস্থ করে নিই তাহলে কিন্তু আমরা কখনোই গ্রামার ভালো করতে পারবো না। এটা শুধু কমপ্লিটিং সেন্টেন্সে না, প্রতিটা জায়গা। শুভ শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে বেসিক্যালি কমপ্লিটিং সেন্টেন্স। সো কমপ্লিট সেন্টেন্সটা একেবারে ক্লাস 8 থেকে শুরু করে স্কুল কলেজে প্রতিটা জায়গায় কমপ্লিট সেন্টেন্সটা থাকে। তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলস আমরা দেখবো যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায়ই থাকে, যেগুলো তো কমন পড়েই সাধারণত। তো এই রুলস গুলো বোঝার চেষ্টা করব। তবে একটা জিনিস তোমাদেরকে আগে থেকে বলে রাখি, রুলস কখনো মুখস্থ করার চেষ্টা করবা না। কেন? কারণ হচ্ছে যে পরীক্ষাতে কিন্তু কখনোই তোমাকে বলে না যে আসলে 5টা রুলস লিখো, 4টা রুলস লিখো। তোমাকে আসলে এক্সাম্পল দেওয়া থাকে, সেটাই তোমাকে বুঝে তোমাকে রুলস অনুসারে সেটা বসাতে হয়। রুলস মুখস্থ করে কোনো কাজ হয় না সাধারণত। ঠিক আছে? তো আজকে আমরা খুব বুঝার চেষ্টা করব যে কত সহজ আসলে কমপ্লিট সেন্টেন্স। অত কঠিন না, একটু মনোযোগী হলে আমরা সেটা ইজিলি পারি। প্রথমে একটা স্যাম্পল কোয়েশ্চেন্স দেয়া আছে, যেমন ধরো এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে। এটা বেসিক্যালি কলেজে, যেমন এতে দেয়া আছে উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, অফ ফার্স্ট লিস্ট। লিস্টে পড়ার কিচ্ছু নাই। সো লিস্ট অফ ফার্স্ট লিস্ট, এটার অর্থটা বুঝে আমাকে পড়াংশটা কমপ্লিট করতে হবে। যেমন বিতে যদি আমি চাই, দেয়ার গোজ আ প্রভার্ব, একটা প্রবাদ আছে, দ্যাট কি প্রবাদ আছে। এখন আমি বুঝবো কিভাবে কোন প্রবাদটা আমরা দেবো? আমরা তো অনেক প্রবাদ জানি। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, শুধু আমাদের সময় সঠিক ব্যবহার করতে হবে। তারপরে সময় রিলেটেড, সো আমরা এখানে বলতে পারি টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। আমি কিন্তু তোমাদেরকে রুলস পড়াচ্ছি না, জাস্ট এক্সাম্পলটা দেখাচ্ছি পরীক্ষায় কিভাবে থাকে। তোমরা যখন অ্যান্সার করবা অবশ্যই পুরো বাক্য তুলতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু স্যাররা যারা খাতা দেখবেন তাদের কাছে বিষয়টা অর্থপূর্ণ হবে। আশা করি বুঝাতে পেরেছি। চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ দেখা চেষ্টা করি। প্রথম যে রুলসটা এখানে আছে, যদি বাক্যে সো দ্যাট থাকে, বাক্যে যদি সো দ্যাট থাকে, সো দ্যাটের অর্থ হচ্ছে বেসিক্যালি, আবার বলছি, সো দ্যাটের অর্থ হচ্ছে যাতে। সো দ্যাট থাকলে পরবর্তীতে সাবজেক্টের পর ক্যান অথবা কুড দিতে হবে, ক্যান অথবা কুড। তাহলে তোমাকে মনে রাখতে হবে সো দ্যাট থাকলে অবশ্যই ক্যান অথবা কুড বসাতেই হবে। প্রেজেন্ট টেন্সে আমরা ক্যান বসাবো, পাস্ট টেন্সে কুড বসাবো। উদাহরণটা দিলে আর ক্লিয়ার হবে। দেখো, উই ওয়েন্ট টু কলেজ, আমরা কলেজে গিয়েছিলাম। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। তাহলে কেন গিয়েছিলাম? যাতে আমরা ইংলিশ শিখতে পারি, যাতে আমরা আহ, কোনো কিছু শিখতে পারি, যাতে আমরা স্যারের সাথে দেখা হয়, এরকম অনেকগুলো কথা। কিন্তু যদি দেখো, যদি আমি কলেজে গিয়েছিলাম, তার মানে আমরা ক্যান না বসিয়ে কুড বসাবো। এখানে দেওয়া আছে উই ওয়েন্ট টু কলেজ সো দ্যাট, যাতে উই কুড লার্ন সামথিং, যাতে আমরা কিছু শিখতে পারি। সাবজেক্টের পরে কি আসছে? কুড। আই ওয়ান্টেড আ গুড জব, আমি একটা ভালো চাকরি চেয়েছিলাম। সো দ্যাট, যাতে আই কুড আর্ন মানি, যাতে আমি টাকা উপার্জন করতে পারি। আগে যে কুড বসেছি কেন? কারণ আই ওয়ান্টেড আছে, পাস্ট টেন্সে আছে। সেই কারণে আমাদের আগে তুমি বাংলাটা মিলাবা ঠিক মতো, পরে ট্রান্সলেট করার চেষ্টা করবা। যেমন ধরো উই ইট ফুড, আমরা খাবার খাই। সো দ্যাট, যাতে, যাতে আমরা কি করি? বাঁচতে পারি। যে বাঁচতে পারি ইংরেজি উই, আমরা পারি, পারি ইংরেজি ক্যান, বাঁচা লিভ। তাহলে তুমি একটু ট্রান্সলেট করে দিলে হবে। বাট এই যে এখানে ক্যান আছে, এখানে কুড আছে, এটা যাতে মিস না হয়। স্টুডেন্ট স্টাডি, তারা পড়াশোনা করে। সো দ্যাট, যাতে দে ক্যান গেট আ জব, তারা যাতে চাকরি পায়। দেখো প্রেজেন্ট টেন্সে থাকার কারণে আমরা ক্যান দিয়েছি। এখন বিষয়টা এমন না যে তোমাকে দে ক্যান গেট আ জবে দিতে হবে, তুমি চাইলে কিন্তু অন্য একটা দিতে পারো। যেমন স্টুডেন্টস স্টাডি, স্টুডেন্টরা পড়াশোনা করে। সো দ্যাট, যাতে তারা পরীক্ষা পাস করতে পারে। সো দে ক্যান পাস ইন দ্য এক্সাম, তারা এ প্লাস পেতে পারে। দে ক্যান গেট এ প্লাস। বাট এই যে দের পর যে আমি ক্যান বসাচ্ছি বা কুড বসাচ্ছি, এটা কিন্তু সবসময় দিতে হবে। আশা করছি রুলসটা বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। এবার কিন্তু সো দ্যাট একসাথে না, দেখো সো ডট ডট দ্যাট, মানে সো ডট ডট দ্যাট এর মানে হচ্ছে এরপরে কিছু শব্দ থাকবে, সো এবং দ্যাট আলাদা থাকবে, মাঝে শব্দ থাকবে। তখন আমাদের বেসিক্যালি ক্যান না বসিয়ে ক্যান নট, কুড না বসিয়ে কুড নট বসাতে হবে। অর্থাৎ যেই জায়গায় একটু আমরা ক্যান বসিয়েছিলাম প্রেজেন্ট টেন্সে, এখানে ক্যান নট আসবে। আর যে জায়গায় আমরা কুড বসিয়েছিলাম এই জায়গায় কুড নট বসবে। উদাহরণটা দিলে আরো স্পষ্ট হবে। আমরা দেখো, দ্য মার্কেট ওয়াজ সো ক্রাউডেড, অর্থাৎ মার্কেটটা এতই ব্যস্ত ছিল দ্যাট, যে আই কুড নট বাই এনিথিং, কোনো কিছুই কিনতে পারি নাই। দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট, দেখো ওয়াজ সো ডিফিকাল্ট অতীতকালে, আমরা সব কুড নট বসাবো। দ্যাট উই কুড নট সলভ ইট, আমরা এটা সলভ করতেই পারি নাই।
এবার আসো আই এম সো উইক, এটা কিন্তু আমার প্রেজেন্ট টেন্স। আমরা এখানে ক্যান এর বসবে আই এম সো উইক ইন ম্যাথ, আমি ম্যাথে এতটাই দুর্বল দ্যাট আই ক্যান নট সলভ দ্য ইজি ম্যাথ, যে আমি সহজ ম্যাথে সলভ করতে পারি না। ক্যান নট বসেছে কেন? বিকজ আই অ্যাম, প্রেজেন্ট টেন্স আছে। স্টুডেন্টস আর সো লেজি, ছাত্ররা এতটাই অলস দ্যাট যে দে ক্যান নট গেট আপ আর্লি, সকালে ঘুম থেকে উঠতে পারে না। তোমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠতে পারো না, ঘুম থেকে উঠতে উঠতে 9টা 10টা বেজে যায়। সো স্টুডেন্টস আর প্রেজেন্ট টেন্সে, সো দে ক্যান নট বসেছে, তাহলে আমরা বুঝলাম যে সো দ্যাট একসাথে থাকে, তাহলে আমরা সাবজেক্টের পরে এই যে সাবজেক্ট আছে তাহলে ক্যান অথবা কুড বসাবো, আর যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে আমরা ওই যে আমাদের ক্যানের সাথে একটা নট দিয়ে দিতে হবে। এভাবে কম্পেয়ার করে করে তোমাদেরকে শিখতে হবে, অর্থটা বুঝে বুঝে শিখতে হবে। দেখো রুল 3, রুল 3 এটা খুব গুরুত্বপূর্ণ, যে বাক্যে যে লিস্ট থাকে এলইএসটি, তার পরবর্তী সাবজেক্টের পর অবশ্যই শুড বসাতে হবে, এটা নিয়ম। কেন নিয়ম এটা ডিটেইলস বলতে হবে। এখন স্যার কেন বসাতে হয়, এটার উত্তর আছে অবশ্যই, ঠিক আছে। সো লিস্ট থাকলে আমাদের সাবজেক্টের পর অবশ্যই শুড বসাতে হবে। উদাহরণটা দিই, লিস্টের অর্থ হচ্ছে নতুবা না হয়, আবার বলছি লিস্টের অর্থ হচ্ছে নতুবা অথবা না হয়। ডোন্ট লাভ, হেসো না, লিস্ট না হয় এভরিওয়ান শুড হেট ইউ, তোমার সবাই ঘৃণা করবে। এভরিওয়ান সাবজেক্ট, তারপর শুড দিয়েছি। অক্ষয়ক্লি, দ্রুত হাঁটো, লিস্ট না হয় তুমি ট্রেনটা মিস করবে, আমরা মিস করবে, ইউ উইল মিস দ্য ট্রেন হওয়ার কথা, কিন্তু উইল না অবশ্যই শুড বসছে। সো এই যে কথাটা যে শুড আমাকে বসাতেই হচ্ছে। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, লিস্ট না হয় ইউ শুড ফেল ইন এক্সাম, সাবজেক্টের পর শুড দিতে হচ্ছে, তুমি পরীক্ষায় ফেল করবে। এখন দেখো মনোযোগ দিয়ে পড়ো, তুমি ফেল না, তুমি এ প্লাস মিস করবে ধরি আমি, তাহলে ইউ শুড মিস এ প্লাস। অকুইকলি, দ্রুত হাঁটো, লিস্ট না হয় তুমি পরীক্ষা মিস করবে, তাহলে ইউ শুড মিস দ্য এক্সাম, ট্রেন এক্সাম হবে। তাহলে আমাদেরকে বাংলাটাকে চিন্তা করবে কি হতে পারে, তারপর তুমি স্ট্রাকচারে আসবা। অলরাইট, রুলস 4, এটা ইফ এর রুলটা। ইফ এর অর্থ হচ্ছে যদি, সাধারণত দেখো ইফ যুক্ত প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়, তার পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচার ইনডিফিনিট মানে কি, সাবজেক্টের পর শ্যালো তো উইল থাকে সাধারণত, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ সাবজেক্ট এক বসবে, তারপর উড বসবে, তারপর বি ওয়ান বসবে। আর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ হয়, পরে ভার্ব বি থ্রি। উদাহরণটা একটু দিই তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আগে রুলস মুখস্থ করবে না, আগে উদাহরণ দেখো ভালো করে। ইফ যুক্ত, ইফ এর অর্থ হচ্ছে যদি, এটা বলে দেই, ইফ এর অর্থ হচ্ছে যদি। দেখো ইফ ইউ অ্যাটেন্ড এন এক্সাম, যদি তুমি পরীক্ষা অ্যাটেন্ড করো, তাহলে কোনটা প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে তুমি এ প্লাস পাবে, তাহলে ইউ উইল গেট এ প্লাস। ধরো এমন তো হইতে পারে তুমি ফেল করবে যদি হয়, তাহলে ইউ উইল ফেল ইন এক্সাম, মানে উইল আসতেছে, ফিউচার টেন্স আসতেছে। ইফ ইউ অ্যাটেন্ড এন এক্সাম, যদি পরীক্ষা ফেল করো, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, আই উইল, ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রতিটা জায়গায় উইল বসতেছে। ইফ দে অ্যাটেন্ডেড ইন এক্সাম, যদি তার পরীক্ষা অ্যাটেন্ড করতো, দেখো অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা, অ্যাটেন্ডেড অংশগ্রহণ করতো, যদি তারা অংশগ্রহণ করতো তাহলে তারা পাস করতো ফেল করতো, তখন উইল না হয়ে এই জায়গায় আমরা উড দিব। দে উড ফেল, তারা পাস করতো অথবা ফেল করতো, অথবা দে উড ফেল, অথবা এ প্লাস পেত, তাহলে দে উইল না হয় কি হতো, উড গেট এ প্লাস, দে উড গেট এ প্লাস। এবার আসো 3 নাম্বারটা, ইফ দে হ্যাড অ্যাটেন্ডেড ইন এক্সাম, দেখো পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব বি থ্রি। ইফ দে হ্যাড অ্যাটেন্ডেড ইন এক্সাম, যদি তার পরীক্ষা অংশগ্রহণ করতো, 2 নাম্বার বাক্যটা যেটাতে পাস্ট টেন্স আছে, ভার্ব বি টু আছে, এইটা এবং এটা কিন্তু প্রায় এক, শুধু স্ট্রাকচারাল ডিফারেন্স, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে এই অংশ আমাদের পরিবর্তন হয়, তখন সাবজেক্ট দিতে হয়, যেখানে পাস্ট হলে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব বি ওয়ান দিতে হয়, যদি পাস্ট পারফেক্ট হয় তখন কিন্তু চেঞ্জ হয়ে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব বি থ্রি চলে আসছে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে এইখানে, তার মানে এই যে অংশটা, এটা হচ্ছে ভার্বের বি টু মানে পাস্ট টেন্স হলে, আর এইটা পরের যে অংশটা আছে এটা হচ্ছে ভার্বের কি হবে, পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমরা বেসিক্যালি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব বি থ্রি দেব। যেমন ইফ দে হ্যাড অ্যাটেন্ডেড এক্সাম, যদি পরীক্ষায় অংশগ্রহণ করতো, তো সাবজেক্ট আমরা দে, তারা পাস করতো বা ফেল করতো, দে উড হ্যাভ, তাহলে উড হ্যাভ বসবে ভার্ব বি থ্রি, ফেলড ইন এক্সাম, তার পরীক্ষায় ফেল করতো। যদি পাস করতে যদি হয় তাহলে দে উড পাসড ইন দ্য এক্সাম, আমি সাহায্য করতাম তাদেরকে, তাহলে কি হইতো, আমি সাহায্য করতাম, তখন দে বসতো না, তখন অবস্থা আমি, আই উড হ্যাভ, সাহায্য করে হেল্প, তাহলে হেল্পড,
তারপর দেন তাদের সাহায্য করতাম। একটু বুঝে পড়লে বিষয়গুলো সহজ হতো, কঠিন না। আমি তোমাকে এরকম বাক্যগুলো না থাকুক এক্স্যাক্টলি এটার মতো থাকবে। যে তুমি যদি কলেজে আসতে, if you came in college, যদি তুমি কলেজে আসতে আমি তোমাকে সাহায্য করতাম, I would help you, সাবজেক্ট ভার্ব would দিতে হচ্ছে। তো এটার সাথে অন্যগুলো মিলাতে হবে যে অন্যগুলো কিভাবে হচ্ছে। রুল 5, রুল 5 হচ্ছে যদি বাক্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে এইটাই এখন এক্সাক্ট সময়, এইটাই উপযুক্ত সময় কোনো কিছু করার। মানে এমনটা হতে পারে না যে একটা কাজ আমরা আগে থেকে করছি না, আমরা লেজি অথবা আমরা মনোযোগী না, কেয়ারফুল না, বাট এখন মনে হচ্ছে না এই কাজটা আমাকে এখনই করতে হবে, এখনই করা উচিত, এখনই করা উচিত। সেই কারণে বেসিকলি, সেই কারণে বেসিকলি আমাদের যেটা হয় যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে এটাই উপযুক্ত সময় এটা বোঝাচ্ছে। তো এটা হলে কি হবে আমরা একটু দেখি, উদাহরণটা দেখলে আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। আমরা দেখো, ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। দেখো এটা উপযুক্ত সময় আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করার। আমি বলছি প্রেজেন্ট টেন্সে কিন্তু এখানে চেঞ্জড দিয়েছি ভার্ব বি টু। ইট ইজ টাইম তুমি হাই টাইমের রুলটাই এটা, যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। ভার্বের পাস্ট ফর্ম তুমি যেটা চিন্তা করবা, ধরো এটা উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করা, তাহলে উই পড়াশোনা কে করবে, আমরা করবো না, তাহলে উই স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডি না হয়ে উই স্টাডিড রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করে, এটা উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম যে আমরা প্রত্যেকদিন দৌড়ানোর জন্য এটা একটা মানে উপযুক্ত সময়, সকালে এক্সারসাইজ করার জন্য। তাহলে ইট ইজ হাই টাইম উই, কি হবে আমাদের, রান না হয়ে পাস্ট ফর্ম উই ran রেগুলারলি। ইট ইজ টাইম অথবা ইট ইজ টাইম থাকলো উই স্টপড করাপশন, অর্থাৎ করাপশন বন্ধ করা, এটা উপযুক্ত সময়। সো ইট ইজ টাইম থাকলে অথবা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট এবার ভার্বের বি টু বসবে, মানে হচ্ছে পাস্ট ফর্ম বসবে। বাট যদি এমনটা আগেরটাই পাস্ট টেন্সে থাকে, যেমন ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম, তখন বাকি অংশটা আমাদের পাস্ট পারফেক্ট লিখতে হবে। পাস্ট পারফেক্ট লিখতে তো হবে না, তুই বাংলা একটা বাক্য চিন্তা করবা, সেটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব বি থ্রি দিয়ে আমাদের কমপ্লিট করতে হবে। যেমন ইট ওয়াজ টাইম উই হ্যাড স্টপড করাপশন, এটা যদি হইতো ইট ওয়াজ হাই টাইম then we had changed our food habit। এই পাঁচটা রুলস তোমাদেরকে দিয়েছি বা পড়াচ্ছি, এই পাঁচটা রুলস থেকে তুমি এমনটা হতে হবে সবগুলো রুলস পরীক্ষায় থাকবে, সবগুলোই থাকবে। এটা হচ্ছে আমাদের কম্পিটিশন ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আমরা দুই দিনের মধ্যে আবার হয়তো বা ক্লাসে দিয়ে দিব তোমাদেরকে, তোমরা সেটা কয়েকদিন পরে দেখবে। সো যারা ভিডিওটা দেখছো কেমন লেগেছে কমেন্টে জানাও, তোমার ক্লাস রুল কোন কলেজ থেকে দেখছো, ক্লাস রুলটা অথবা নামটা তুমি দিতে পারো যাতে আমি বুঝতে পারি তোমরা কারা কারা দেখছো। আর যে ভিডিও চ্যানেলটা যদি আমার এখনো সাবস্ক্রাইব করে না রাখো, তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী যে সেকেন্ড পার্টটা আমরা দিব যেমন গ্রামারের আর অংশগুলো আমরা যখন আপলোড করবো তোমার কাছে দ্রুত চলে যায়। সো দ্যাটস অল ফর টুডে, আজকে আমাদের এই পর্যন্ত থাকছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।